আমেরিকা America is the most powerful country in the world. पर क्यों? अब পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা। কিন্তু কি করছে আমেরিকা? ডেনমার্কের কাছ থেকে বলছে যে গ্রিনল্যান্ড নিয়ে নেবে বা কিনে নেবে। বেসিক্যালি ওরা তো কিনে নেবেটা মুখেই বলছে, আসলে ইচ্ছা নিয়ে নেবে। ডেনমার্কের 92% মানুষ যারা স্থায়ী বাসিন্দা, যাদেরকে বলা হয় ইনুইট, তারা কোথায় যাবে, কোথায় থাকবে, কাদের সাথে স্বায়ত্তশাসনে থাকবে নাকি নিজেদের সাথে কারোর সাথে জুড়ে থাকবে, এই সিদ্ধান্তে কোনো বালাই নেই, আমেরিকা নিয়ে নেবে। আমেরিকা বলছে যে পানামা খাল দখল করে নেবে। পানামা দেশটা যদি তোমরা কখনো ছবি দেখো, নিজের ঠিক বুক বরাবর বা পেট বরাবর নিজেকে বিচ্ছিন্ন করে মাঝখান থেকে খাল নিয়ে গেছে, সেই খালটা আমেরিকা দখল করে নেবে। আমেরিকা বলছে কানাডাকেও নাকি তাদের মধ্যে ঢুকিয়ে নেবে। আমেরিকা করছেটা কি? আমেরিকা কি করে? বেসিক্যালি আমেরিকা বোধহয় এরকমই করে এসছে সর্বত্র, পৃথিবীর সব জায়গায়। আজকের আমরা ক্লাসে ঠিক এটার উপরেই করব যে বিশ্বে কিভাবে আমেরিকা ক্ষতি করেছে, পৃথিবী কিভাবে আমেরিকা নষ্ট করে দিয়েছে, যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কেমন নিষ্ঠুরভাবে সকলের ঘরে তাদের বাড়ির বিষয়ে ঢুকে তাদের নিজেদের অস্তিত্বটাকে বিপন্ন করিয়ে দিয়েছে আমেরিকা। আমাদের ক্লাসটা এটার উপরই, যে আমেরিকার যে রূপ, যে বিভৎস সাংঘাতিক রূপ, যে হিংস্র ক্ষতিকর রূপ, সেটা বুঝবো আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে। তার আগে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে We have the strongest economy in the world. We have the most productive workers in the world. আমেরিকা কেন, কোথায়, কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। ঠিক শক্তিশালী রাষ্ট্র হওয়ার পিছনে কারণগুলো কি কি সেটার মধ্যে হয়তো খুব গভীরে যাব না, এইটা বুঝবো যে কোন কোন দিক থেকে আমেরিকা স্ট্রংগেস্ট কান্ট্রি। ওকে, চলো শুরু করি ক্লাসটা আমাদের। 10 পয়েন্টস উই হ্যাভ, আমরা বুঝবো আমেরিকা কিভাবে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। আমেরিকার প্রধান এবং সবচেয়ে বড় ক্ষমতার জায়গা হচ্ছে 10 strongest currencies in the world. And when created, 10 US dollar. ইউএস ডলার, যা আমেরিকার টাকা বা আমেরিকার মুদ্রা, কিন্তু যার ব্যবহার বা প্রয়োগ পৃথিবীর অধিকাংশ দেশই করে থাকে। এবং ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের যতগুলো রূপ রয়েছে বা আইএমএফ এর বাস্কেটে যে যে মানিগুলোকে অ্যাকসেপ্ট করা হয়, তার মধ্যে ডলার কিন্তু সবচেয়ে প্রথম বা সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক দেশ নিজেদের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করবার জন্য ডলারের বা ইউএস ডলারের হিসাবটা করে থাকে। তার ক্ষমতার পরিমাণটা বা নির্ণয়টা সর্বোচ্চ, সবচেয়ে বেশি আমরা এখানটায় অনুভব করতে পারি। 2 নম্বর কি, অবভিয়াসলি ইউএস লার্জেস্ট জিডিপি। এতগুলো শূন্য রয়েছে, এতগুলো বিলিয়ন ডলারের পেছনে শূন্য রয়েছে যে আমি আর কোটির হিসেব করতে পারি না, তোমরা পারলে গুগলে দেখে নিও। সো স্ট্রংগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অবভিয়াসলি আমেরিকা। ওকে, হোয়াট ইজ দ্য থার্ড পয়েন্ট? থার্ড পয়েন্ট ইজ লার্জেস্ট আর্ম সাপ্লায়ার্স। খুব বড় লোক দেশ আমেরিকা। পৃথিবীর সমস্ত আর্মস ডিলিং এর মধ্যে আর্মস এক্সপোর্টের ক্ষেত্রে 40% একা আমেরিকা সাপ্লাই করে বা বিক্রি করে। তো এই যে 40% বিশ্বের ওয়ার্ল্ড আর্মস এক্সপোর্টিং, আর্মস অ্যান্ড অ্যামিউনিশন এক্সপোর্টিং এর 40% একা আমেরিকা কভার করছে। তোমরা অবাক হবে যে কাকে কাকে আমেরিকা অস্ত্র সাপ্লাই করে। তার মধ্যে যদি আমি প্রথম 10টার নাম উল্লেখ করি যারা সবচেয়ে বেশি অস্ত্র কেনে আমেরিকার কাছ থেকে, সেটা দেখো, সেটা হচ্ছে সৌদি আরব, জাপান, অস্ট্রেলিয়া, কাতার, সাউথ কোরিয়া, কুয়েত, ইউকে, ইউএই, নেদারল্যান্ড, নরওয়ে। অর্থাৎ মিডল ইস্ট, এশিয়া, ইউরোপ, সব জায়গাতেই আমেরিকা অস্ত্র বিক্রি করছে। নেক্সট, স্ট্রংগেস্ট মিলিটারি, অর্থাৎ আমেরিকার সবচেয়ে ক্ষমতাশালী প্রযুক্তি নির্ভর মিলিটারির
সমৃদ্ধ একটা দেশ বা মিলিটারি ক্ষমতাযুক্ত। মিলিটারির সেনাবাহিনীর সংখ্যার বিচারে হয়তো আমেরিকার চেয়ে এগিয়ে থাকা দেশ তুমি পাবে যদি তুমি সার্চ করো, লাইক চায়না। কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী মিলিটারি আমেরিকার, এবং নট অনলি দিস, 128টা মিলিটারি বেস রয়েছে, অর্থাৎ আমেরিকা কান্ট্রি ইটসেলফ এটা ছাড়া আরো 128 জায়গায় আমেরিকার সেনা মোতায়েন রয়েছে এবং মিলিটারি বেস রয়েছে, যেখান থেকে আমেরিকা তার যুদ্ধের জন্য সে সেই জায়গাটা ব্যবহার করতে পারে, সে আক্রমণ করতে পারে, সে সেখান থেকে রণতরী ছাড়তে পারে, সে সেখান থেকে যুদ্ধ বিমান ছাড়তে পারে, সে সেখান থেকে গোলাগুলি নিয়ে যেতে পারে। তুমি ভাবতে পারো সারা বিশ্বের 128টা পয়েন্ট রয়েছে যেখান থেকে আমেরিকার নিজস্ব বেস রয়েছে। ভারতের সবচেয়ে কাছে আমেরিকার মিলিটারি বেস কোনটা? তোমরা যদি কেউ গুগলে এই আমাদের কমেন্ট সেকশনে জানাও তো আমার খুব ভালো লাগবে। আমি দেখতে চাইবো যে কে কে তোমরা এটা জানো, ওকে? এবং ডিয়াগো গার্সিয়া কিসের জন্য বিখ্যাত এটাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ওকে? ফিফথ লার্জেস্ট ফ্লিট, অর্থাৎ শুধু মিলিটারি না, নৌবাহিনী, নৌসেনার দিক থেকে আমেরিকা কিন্তু নাম্বার 1। তাহলে কতগুলো দিক দেখো, একটা কান্ট্রি যখন 1 নাম্বার হয় সেটা হয় তার কতগুলো দিক সে মেনটেন করে। 6 নম্বরে কি? মেরিট, স্কিল অ্যান্ড ইন্টেলিজেন্স। আজকে কোনো যখন ওয়ার্ল্ড কম্পিটিশন হবে, কোনো ওয়ার্ল্ড কম্পিটিশন, সেটা খেলা হতে পারে অলিম্পিক, সেটা পড়াশুনো হতে পারে নোবেল, সেটা এন্টারটেনমেন্ট হতে পারে, সেটা আমাদের ধরো সিনেমা জগৎ, ওকে? কোন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তুমি শুধু দেখো আমেরিকান প্রেজেন্স, কম্পিটিটর দা আমেরিকা থেকে কত পার্সেন্ট আসছে, প্রাইজগুলো কতগুলো আমেরিকাতে যাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে যে মেরিটে, স্কিলে, ইন্টেলিজেন্সে আমেরিকা সমস্ত জায়গায়, সমস্ত ফিল্ডে এগিয়ে রয়েছে। কি দারুণ, প্রচন্ডভাবে বাকিদের থেকে এগিয়ে রয়েছে। 7 নম্বর হচ্ছে কন্ট্রোল ওভার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর জন্য আমেরিকার ইশারায় নাচে। আমেরিকা আজকে এর উপর স্যাংশন চাপাচ্ছে, কালকে উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, এবং এই নিষেধাজ্ঞা স্যাংশন চালানোর ব্যাপারে আমেরিকা যেন সকলের ওপরে, কখনো কোরিয়ার উপর চাপিয়ে দিচ্ছে, কখনো চীনের উপর চাপাচ্ছে, ভারতের উপর চাপাচ্ছে, রাশিয়ার উপর চাপাচ্ছে, বাকি দেশ তো রয়েইছে, নাম নিয়ে শেষ করতে পারবো না আমি। তার উপরে নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তার উপরে এই নিয়ম চালু করছে, তুমি এইটা করতে পারবে না, তুমি ওইটা বানাতে পারবে না, তুমি এই দিকটা দেখতে পারবে না, এবং এর এই লোন বন্ধ হয়ে যাবে, ওর ও স্যাংশন দেওয়া যাবে না, ওর ওই টাকা বন্ধ। IMF, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল সমস্ত কিছু অ্যাপার্ট ফ্রম ভেটো পাওয়ার, ভেটো পাওয়ার তো আরো 4টে দেশের রয়েছে আমেরিকা ছাড়া। এরা এই প্রত্যেকটা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এজেন্সি যেন আমেরিকার ইশারার উপরেই নির্ভর করে রয়েছে। নেক্সট, ইমিগ্রেশন ডেস্টিনেশন। সারা পৃথিবীর সমস্ত ব্রেন ড্রেন যেন আমেরিকার দিকে হচ্ছে। তুমি কোনো দেশ থেকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়ে বাস করতে চাও, জীবন কাটাতে চাও, সকলে বলবো আমি আমেরিকায় গিয়ে থাকতে চাই। তুমি তো নিশ্চয়ই তোমরা শুনে থাকবে ডাঙ্কি রুট। इंडिया और पाकिस्तान से लोग यूएसए में इलीगल तरीके से जाने के लिए एक डंकी रूट का इस्तेमाल करते हैं। ভারতবর্ষ থেকে বেআইনিভাবে, বেপথে, কখনো বলা যায় আমাদের মেক্সিকোর দিক থেকে, আশেপাশের দিক থেকে আমেরিকাতে ইল্লিগালি ঢোকবার জন্য যে রুট ইন্ডিয়ান ফ্যামিলি বা ইন্ডিয়ান বলা যায় ইয়ং ইউথরা ব্যবহার করছে, ডাঙ্কি রুট বলে। এবং শুধু ইন্ডিয়া না, বিশ্বের প্রতিটা দেশের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সমাজসেবী, লেখক প্রত্যেকে যেন শেষ থাকার জায়গা হিসেবে আমেরিকাকেই পছন্দ করছে, ওয়ার্ল্ড ডেস্টিনেশন হয়ে গেছে। साइंस एंड टेक्नोलॉजी। ग्लोबल वार्मिंग के बढ़ते प्रकोप के चलते उस टेक्निक को क्लाउड ब्राइटनिंग टेक्नोलॉजी कहा जाता है। ইতিহাসের সমস্ত ক্ষেত্রে সায়েন্স এন্ড টেকনোলজি আমেরিকা প্রবলভাবে ব্যবহার করে। একটা বলা যায় সেকেন্ড ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে, একটা সার্ভিস প্রোভাইডিং, অর্থাৎ কি বললাম আমি যদি ইকোনমির সেগমেন্টগুলো বা সেক্টরগুলোকে বলতে যাচ্ছি, তাহলে সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, ওকে, সমস্ত সেক্টরেই আমেরিকার কিন্তু
এক নাম্বার বিরাজ বা বিস্তৃতি বা প্রতিষ্ঠা। এবং লাস্ট বলা যায় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমেরিকান সফট স্কিল। আমেরিকা দেশটা কেবল শক্তিশালীর জন্যে, কেবল কম্পিটিশনে প্রাইজ জেতার জন্যে, কেবল অন্যের উপরে বিধিনিষেধ চাপানোর জন্যেই কিন্তু সেরা নয়। আমেরিকার শ্রেষ্ঠত্ব তার চিন্তা জগতে, তার বিকাশ জগতে। আমরা আমেরিকার ক্ষেত্রে লিবারাল থিঙ্কিং, মাল্টি ন্যাশনালিজম, মাল্টিল্যাটারালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, পার্সোনাল লিবার্টি, প্রত্যেকটাতেই যেন আমেরিকা সবার উপরে। মুক্ত ভাবনা নিয়ে, মুক্ত চেতনার কথা, মুক্ত স্বাধীনতার কথা আমেরিকা যেন সবচেয়ে বেশি পৃথিবীকে বলে গেছে। এবং তার সাথে হলিউড মুভি, তার ইম্প্যাক্ট। হলিউড মুভির ফ্যান নয়, হলিউড মুভি দেখে না বা দেখতে চায় না বা দেখতে আগ্রহ বোধ করে না এমন লোক কোথায়? এবং অবভিয়াসলি ওয়ার্ল্ড ট্যুরিজম। তো এই দিকগুলোর মধ্যে দিয়ে আমেরিকা কিন্তু নাম্বার ওয়ান। এবং এই নাম্বার ওয়ান পজিশনটা আমেরিকা কিভাবে ব্যবহার করে, নাম্বার ওয়ান পজিশনটা ব্যবহার করে আমেরিকা কিভাবে সমগ্র পৃথিবীকে ক্ষতি পৌঁছে দেয়, দেশগুলোকে নষ্ট ভ্রষ্ট করে দেয়, আজকে আমরা মেনলি সেটাই পড়বো যে আমেরিকা পৃথিবীকে কিভাবে ক্ষতি করে। সেটা একটা খুব এক্সস্টিভ লিস্ট, আমরা সবটা দেখতে পারবো না, কিন্তু কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখবো যে আমেরিকা একটা অন্য দেশে গিয়ে কেমন ভাবে সেই দেশটার ইন্টারনাল ইস্যুগুলোকে নাড়াচাড়া করে, অর্থাৎ ইন্টারনাল স্টেবিলিটিটাকে ব্রেক করে, কেমন ভাবে সেই দেশটার মধ্যে উত্তেজনা তৈরি করে, সেই দেশটার প্রত্যেকটা জায়গাতে। একটা ফ্যামিলিতে দেখো সকলে সমানভাবে সুখী এবং সমানভাবে সন্তুষ্ট সবসময় থাকে না, কেউ না কেউ একটু অসন্তুষ্ট, তার একটু রাগ দুঃখ হয়েই থাকে, সব মানুষের জীবনে তাই থাকে। ওকে, তো সেক্ষেত্রে সেই রাগত বা দুঃখিত অংশটাকে বা বিক্ষুব্ধ লোকগুলোকে নিয়ে কেমনভাবে উত্তেজিত করা, তাদেরকে প্রলুব্ধ করা, তাদের রাগিয়ে দেয়া এবং তাদের মাধ্যমে দেশ ভাঙিয়ে দেয়া। অর্থাৎ হোয়াট আর দ্য নেমস অফ দ্য পলিসিস? স্টেট টেররিজম, ইনসার্জেন্সি অ্যান্ড সাবোটেজ পলিসি। ওকে, ইউএসএ প্রোভাইডস উইপন্স, ট্রেনিং, উইপন্স দেয় সেই বিক্ষুব্ধ গোষ্ঠীকে, ট্রেনিং প্রোভাইড করে, ফাইন্যান্সিয়াল অ্যান্ড লজিস্টিক সাপোর্ট দেয়। মানে তুমি ভাবো যে একটা দেশে, ধরা যাক আমাদের দেশের ক্ষেত্রে আমি যদি উদাহরণ দিই, তো উদাহরণটা ধরে নাও তুমি মাওবাদীদের একটা বরাবরের ইস্যু, বা আমাদের যে অঞ্চলগুলোতে টেরোরিজমের বিষয় রয়েছে, ইনসার্জেন্সি রয়েছে, সেখানটায় আমেরিকা ঢুকবে, সেই লোকগুলোকে টাকা দেবে, সেই লোকগুলোকে লজিস্টিক সাপ্লাই করবে, সেই মানুষগুলোকে অস্ত্র প্রোভাইড করবে, তারপর অস্ত্র চালানোর ট্রেনিংও দিয়ে দেবে। কি উদ্দেশ্য? তোমরা দেশটাকে ভেঙে দাও। এই পলিসিতে আমেরিকা কোন কোন জায়গায় কি কি আলাদা রেবেল গ্রুপ বানিয়েছে, মিলিটেন্ট গ্রুপ বানিয়েছে গভর্নমেন্টের বিরুদ্ধে কাজ করার জন্য। নাম্বার ওয়ান, কন্ট্রা রিবেলস নিকারাগুয়াতে। Y deben de sentirse muy nicaragüenses y muy patriotas, que nosotros vamos a derrotar. একটা দলই বানায়, একটা গ্রুপের নাম, একটা গ্রুপ, এই গ্রুপ অফ পিপল, তাদের একটা নাম দেয়, তাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করে, তাদেরকে বলে তোমরা দেশটাকে লড়ো এবং ভেঙে দাও। কন্ট্রা রিবেলস ফর নিকারাগুয়া, অরল্যান্ডো বস অ্যান্ড লুইস পোসাডা ইন কিউবা, ফোর্ট ব্র্যাগ আন্ডার প্ল্যান লাজো কলম্বিয়া। কি পারপাস থাকে? কোথাও আমেরিকার হয়তো সেই জায়গায় যে কমিউনিজম চলছে তা পছন্দ হচ্ছে না, লাইক নিকারাগুয়া, কিউবা। কোনো জায়গায় হয়তো সোশ্যালিজম পছন্দ হচ্ছে না, যেমন কলম্বিয়া বা রাশিয়া। কোনো জায়গায় যেমন প্লাজা ফন্টানা ইটালি, এক্সট্রিম রাইট উইং হয়ে গিয়েছে, গ্রুপ বানিয়ে দিল। কসোভো লিবারেশন আর্মি যুগোস্লোভিয়া ভেঙে দিল। সিরিয়ান মিলিটারি গ্রুপ আফগানিস্তান, তো বলে শেষ করতে পারবো না আফগানিস্তানের যে, তোমরা আফগানিস্তানের ইতিহাস, ভারতবর্ষের যারা সিভিল সার্ভিস প্রিপারেশন নেয় তারা পড়ে দেখবে যে আফগানিস্তানকে কখনো জেতা যায় না। আফগানিস্তানকে আমাদের রাশিয়ান পাওয়ার বা এম্পায়ার এবং ব্রিটিশ এম্পায়ার সবসময় বাফার স্টেট হিসেবে ব্যবহার করেছে।
আফগানিস্তানকে কখনো জিততে পারেনি। স্বাধীনতা প্রেমী আফগান লোকগুলো এতটাই শক্ত সামর্থ্য এবং দেশকে ভালোবাসে। সেই আফগানিস্তানটাকে কেমন held town of Dahana in southern Helmand province. The fur tops and courtyards. যুদ্ধক্ষেত্র বানিয়ে সেটাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিল আমেরিকা বছরের পর বছর। তার মানে এটা বোধহয় সবচেয়ে নির্মম ইতিহাসের একটা অংশ, যে আফগানিস্তানের ধ্বংস আমেরিকার হাতে। তো প্রচুর এরকম এক্সাম্পল আছে যেখানে আমেরিকা রিবেল গোষ্ঠী বানিয়েছে সেই দেশের গভর্নমেন্টের বিরুদ্ধে, স্টেবল গভর্নমেন্টের বা পপুলার গভর্নমেন্টের বিরুদ্ধে, যারা ভোটে জিতে দাঁড়িয়েছে বা রাজত্ব করছে তাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে, ভড়কে দিয়েছে এবং দেশটাকে নষ্ট করেছে। ওকে, চলো আমরা নেক্সট পোর্শন গুলোর কথা বললাম। ইনসার্জেন্সি, কাউন্টার ইনসার্জেন্সি, স্টেট স্পন্সর টেরোরিজম, সাবোটেজ। এর মাধ্যমে আমেরিকা কোন কোন দেশের রিজাইন চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ তক্তা পাল্টে ফেলেছে, বা প্রতিষ্ঠিত সরকারকে উল্টে দিয়ে নতুন সরকার, বিদ্রোহীদের সরকার এরকম কাউকে বসিয়েছে, তার একটা লিস্ট আমি তোমাদেরকে দিই। অবশ্যই আবার বলছি, আমার লিস্ট সম্পূর্ণ নয়, এর বাইরে অনেক দেশ আছে। আমি যেগুলো না বললেই নয়, যেগুলোর ইতিহাস অত্যন্ত রক্তাক্ত আমেরিকার হাতে, যেগুলোর ইতিহাস কেবলমাত্র মানে বলা যায় এত নিষ্ঠুর বিবরণ সেখানটায় পড়া যায় না, সেগুলোই বলবো। যেমন ধরো যে হন্ডুরাস, হাইতি, মেক্সিকো, কিউবা, হাওয়াই, ফিলিপিন্স, জার্মানি, হ্যাঁ জার্মানি অস্ট্রো হাঙ্গেরি টুকরো টুকরো করে ফেলেছে সেই জায়গাটাকে, রাশিয়া, জাপান। তুমি ভাবো, তুমি দেশগুলো দেখো যে কোথায় আমেরিকা এই স্টাইলে ইন্টারভেনশন করতে বাকি রেখেছে। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইজিপ্ট, মায়ানমার, গ্রিস, অর্থাৎ সব জায়গার। এরকম নয় যে কেবল এই কন্টিনেন্টের, কেবল ওই কন্টিনেন্টের, প্রতিবেশী থেকে শুরু করে সবচেয়ে দূরতম যে দেশ তাকে। আলবেনিয়া, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, বলিভিয়া, অ্যাঙ্গোলা, তিমোর, আর্জেন্টিনা। হ্যাঁ, আমি একজনের নাম নিইনি এখনো, কেননা একজনের নাম গোটা ওয়ার্ল্ড হিস্ট্রিটাই হাফ জুড়ে রাখে। তাদের ইতিহাসটাই কি বলা যায়, তাদের ইতিহাসটাই মুছে গেছে। কি? একটা ভিয়েতনাম আর একটা কোরিয়া। না, কেবলমাত্র হাতে না মেরে ফাতে মারার পলিসি, কেবলমাত্র সফট পাওয়ার দিয়ে জেতা, বা ইনসার্জেন্সি, সাবোটেজ তৈরি করে দেশ ভাঙা না। আমেরিকা সরাসরি আঘাত করে। ইয়েস, কেবল স্যাংশন চাপিয়ে দিল, অর্থনৈতিক সমস্যা তৈরি করলো তা না, আমেরিকা সরাসরি বোম মারে। আমরা এমন কিছু নাম দেখবো, এবং অবশ্যই সেটা সব লিস্ট না, এর বাইরেও অনেক আছে। এমন কিছু দেশের নাম দেখবো যেখানটায় আমেরিকা ডাইরেক্ট বোম্বিং করেছে। শুধু ভাবো, কেন? কি দরকার? সে দেশের ব্যাপার তারা সামলাবে, তাদের প্রতিবেশীদের সমস্যা তারা সামলাবে। তুমি কে এত দূর থেকে বোম মেরে দেবে? বাট বোম খাওয়া দেশের পরিমাণ এবং দেশের নাম তোমাকে আশ্চর্য করে দেবে। কে নেই সে লিস্টে? কে নেই আমেরিকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি? আফগানিস্তান, বসনিয়া, কম্বোডিয়া, চায়না, কঙ্গো, কিউবা, এল সালভাডর, কোরিয়া, গুয়াতেমালা, যুগোস্লোভিয়া, ইয়েমেন, সিরিয়া, সুদান, সোমালিয়া, পেরু, প্যালেস্তাইন, ইরাক, ইরান, লেবানন, লিবিয়া, পাকিস্তান, লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কোরিয়া। শুধু নাম না, মজার ব্যাপার হচ্ছে যে গুয়াতেমালা 1954 থেকে শুরু করেছে, 1960 অব্দি তারা বোম মেরেছে। কিছুদিন পজ দিয়ে 1967 থেকে শুরু করেছে, 69 অব্দি বোম মেরেছে। কেন? শুধু দেখো স্প্যান, কত দিন ধরে আমেরিকা বোমবার্ডমেন্ট করে যায় একটা দেশের ওপরে। কেন? ইমাজিন, একটা দেশ বহিরাগত একটা দেশের কাছ থেকে 1954 থেকে 1969 একটানা বোম্বিং হয়ে যাচ্ছে বাই আমেরিকা। ইয়েমেন 2002 একবার হলো, 2009 একবার হলো।
মানে 2002-এ চলছে চলছে চলছে, 2009-এ আবার শুরু হয়ে গেল। সোমালিয়া 1993-এ শুরু হয়েছে, কয়েক বছর চলেছে। 2007-8-এ পুরোটা চলেছে, 2010 থেকে আবার কিছু বছর চলেছে। শুধু দেখো স্প্যান, একটা বোম, একটা যুদ্ধের একটা পার্ট না, কন্টিনিউয়াস একটা দেশের হিস্ট্রিতে আমেরিকা কেমন ভাবে প্রভাব ফেলে যাচ্ছে বোম্বিং এর মাধ্যমে। ইরাক 1991 থেকে শুরু করে 2015, একটা কান্ট্রি, হাউ ক্যান ই সার্ভাইভ, হাউ ক্যান ইট সার্ভাইভ। ইরান ছেড়ে দিচ্ছে দাও। লেবানন 1983-84, লিবিয়া 1986, 2011, মানে লিবিয়ার সমস্যা শেষ হচ্ছে না। আমেরিকা লিবিয়ার সমস্যা মেটাবে, একবার 1986-তে মারছে, সমস্যার সমাধান হয়ে গেল। 2011, এত বছর পর আবার আমেরিকা গিয়ে বোম মারছে। পাকিস্তান 2003-2006, লাওস দেখো 1964 থেকে 1973, কন্টিনিউয়াস 64 থেকে 73 আমেরিকা বোম্বিং করে গেল। ভিয়েতনাম 1961 থেকে 73, হ্যাঁ, মানে 1961 থেকে আমেরিকা কেবল তার উপরে অত্যাচার করে করে 73, এত দিন ধরে একটা দেশ স্ট্রাগল করছে আমেরিকার বোম্বিং এর সাথে। সো কখনো কখনো এটা ভেবে দেখো যে ইন্ডিয়া বোধহয় সেদিক থেকে ফরচুনেট এবং স্ট্রং এনাফ যে আমেরিকার বোম্বার্ডমেন্টের সামনাসামনি হয়নি, বা আমেরিকা সাহস করেনি আমাদের দেশকে বোম মারতে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। সো আমেরিকা সম্বন্ধে তার আসল রূপ কি, তার ফরেন পলিসি কেমন, আজকে চায়নার ক্ষেত্রে কোথাও কোথাও ব্যবহার করে থাকি, রাশিয়ার ক্ষেত্রে কোথাও ব্যবহার করে থাকি, প্রতিটা দেশই তার প্রতিবেশী দেশের জায়গা কবজা করতে চায়, এই জিনিসগুলো চলে আসছে, হয়ে থাকে, মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। কিন্তু আমেরিকা যা করছে, আমেরিকা যা করে এসছে স্বাধীনতার পর থেকে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং সেটা এতটাই বিভৎস এবং নৃশংস তোমাদের সামনে আজকে ক্লাস আকারে পেশ করলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে ক্লাসটা। এছাড়া অন্য কোনো বিষয় যদি তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর দিয়ে জানতে হয়, বা কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট তোমাদের জানবার ইচ্ছা হয় বা বোঝবার থাকে, যার জটিলতা, যার গভীরতা এত বেশি যে হয়তো ওপর থেকে বা গুগল পড়ে বুঝতে পারছো না, আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আমি তোমাদের তার উপরে ক্লাস করে দেবো। ওকে, অ্যান্ড অবভিয়াসলি যদি স্টুডেন্টরা শুনে থাকো আমার ক্লাস বা দেখে থাকো আমার ক্লাস, তারা অবশ্যই ইউপিএসসির প্রিপারেশন নেবে। বাঙালি স্টুডেন্ট মানেই ইউপিএসসির প্রিপারেশন। আমরাই বেস্ট ফিট ফর দ্য ইউপিএসসি জব। আমাদের চেয়ে কোনো প্রভিন্সের স্টুডেন্টরা এত ভালো হয় না কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বা বুদ্ধিমত্তার দিক থেকে। বিশেষ করে গ্রাম বাংলার ছেলে, তোমরা এগিয়ে এসো, বেশি করে ইউপিএসসি পরীক্ষা দাও। ওকে, চলো, বেস্ট অফ লাক।